সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, রাজনীতি, অর্থনীতি সবকিছুই থাকে আমাদের এই আলোচনায়। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যে দু তিনটি বিষয় নিয়ে, তার মধ্যে একটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে রংপুরে গণপতি চক্রবর্তীকে যে হত্যার শিকার হলেন পরিবার, সপরিবারে চারজন, দুই সন্তান এবং তারা স্বামী স্ত্রী। সেই ঘটনাটিকে এখন ব্যাপক আলোচিত, যদিও পুলিশ কমিশনার বলছেন তিনি ঘটনার কার্যক্রম উদ্ধার করে ফেলছেন এবং তিনি বেশ আবেগ আপ্লুত ছিলেন। কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। সবাই বলছেন যে জজমিয়া জজমিয়া নাটক সাজানো হচ্ছে। ইয়াবা সেবনের জন্য একটা পরিবারকে পুরোপুরি মেরে ফেলবে, এটাকে বিশ্বাসই করতে চাচ্ছেন না। অনেকেই বলছেন এক ধরনের যে তথ্য পাওয়া যাচ্ছে, চাঁদাবাজির জন্য তিনি বাসা নির্মাণ করছিলেন, যেহেতু চাঁদাবাজরা তাকে ডিস্টার্ব করছিল, সেটাও একটা উপলক্ষ। কেউ আবার এটার মধ্যে জঙ্গি কানেকশন খুঁজে পাচ্ছেন, অস্বাভাবিক কিছু না, আবার সংখ্যালঘু, সব মিলে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশ মক্কা জোটে যুক্ত হচ্ছে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ নিয়ে কথা বলবো এবং আরো একাধিক বিষয় থাকবে। সঙ্গে থাকুন সেই পর্যন্ত। আমাদের আজকের অতিথি ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ বিপুল ভাই। রংপুরের ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন আপনি, খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক এবং নৃশংস। শুধু হত্যা করে শেষ নয়, এদের মুখ বিকৃত করে দিয়েছে এবং এদের পরিবারের চারজন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ দাবি করছে যে পুলিশ উদ্ধার করে ফেলছে। তারা বলছে যে বাড়ির মালিক গণপতি সাবেক শিক্ষক, রংপুর সরকারি কলেজ স্কুলের, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি হঠাৎ করে বুঝতে পারছেন যে বাসার ছাদে কারা আছে। তিনি উঠছেন, উঠে দেখছেন ইয়াবা সেবন করতেছে। তারপরে তিনি বাজাচ্ছেন, তাতেই তারা ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলছে। তার বউ শুনে আগাইছেন, তার বউরে মেরে ফেলছে। তার মেয়ে শুনে আগাইছেন, তার মেরে ফেলছে। এরপরে তারা বাসায় ঢুকে গিয়ে ঘুমন্ত ছেলেকেও শ্বাসরোধ করে মেরে ফেলছে। মানে খুব দারুণ একটা সাজানো হয়েছে, অনেকেই বলছেন। কিন্তু বেশিরভাগ লোক মনে করছেন যে এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনি নিশ্চয়ই খোঁজখবর রাখছেন, জানেন। আপনি কিভাবে দেখছেন? হত্যাকাণ্ড তো বাড়ছে, গত 17 দিনে 22টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, 22টি বা 26টি হত্যাকাণ্ডের। ধন্যবাদ। আসলে রংপুরে এই যে গণপতি হত্যাকাণ্ড, এই গণপতি হত্যাকাণ্ডটা কি নির্দেশ করে বা কি দেখায় আমাদেরকে? সেটা দেখায় ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জান মালের যে নিরাপত্তার পরিস্থিতি কোন জায়গায় আছে সেটা নির্দেশ করতেছে। অর্থাৎ আপনি কত ভয়ঙ্কর অবস্থায় আছেন, আপনি আপনার নিজ বাড়িতে নিরাপদ নন। ঠিক আছে, আমাদের নিরাপত্তার ঘাটতি কম বেশি সব সময় ছিল, কিন্তু এটা মাত্রাটাকে কত সাংঘাতিক ভাবে অতিক্রম করে গেছে। আর একটা জিনিস দেখেন, চাঁদাবাজিতে হত্যাকাণ্ড বাংলাদেশে বহু হয়েছে, ঢাকা শহরে হয়েছে আর কি। ঢাকা শহরে বাড়ি বানাতে গিয়ে মানে তালিকাভুক্ত সন্ত্রাসীরা যেটা করতো এক সময়, যে বাড়ি বানাতে হলে তো চাঁদা দিতে হতো, যদি বাড়ি বানানোর সময় চাঁদা না দিতেন, হয় ঠিকাদারকে মেরে ফেলতো বা নির্মাণ শ্রমিককে মারতো বা কখনো কখনো বাড়ির জমির মালিককেও মারতো আর কি। কিছু জমির মালিককে মারতো বা ইয়াবা সেবন করার ক্ষেত্রে বা মাদকদ্রব্য সেবন করছে কিংবা ইভ টিজিং করছে, ইভ টিজিং এ বাধা দিলেন, যে ব্যক্তি বাধা দিল তার কথা কাটাকাটির একটা পরে সেই ব্যক্তিকে হত্যা করা হতো। এটা একটা আমরা কমন দৃশ্য, এটা বাংলাদেশে দেখি। দেখা যেত হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতো না, মানে কথাবার্তা থেকে কাটাকাটি থেকে মারামারি করতে করতে হঠাৎ হচ্ছে গিয়ে মেরে ফেলতো আর কি। কিন্তু দেখেন যে এই বিষয়টি যে পুরো পরিবারকে এই একসাথে হত্যা করবার, নির্বংশ, পুরো পরিবারকে একসাথে হত্যা করবার যে বিষয়টি, এই বিষয়টিকে কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র মাদকাসক্তের জন্য বাধা দেওয়ার জন্য, মাদক সেবনে বাধা দেওয়ার জন্য কিংবা চাঁদাবাজি, এত সরলীকরণ বিষয়টা করা দরকার নাই। আর এরকম একটা কেস এত দ্রুত ক্র্যাক করা এবং এটাকে ওপেন অ্যান্ড শাট কেস, ওপেন করে এত সহজ একটা জিনিস দাঁড় করায় শাট ডাউন করে দিলাম কেসটাকে। আর হলো মিডিয়ার সামনে এত বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়া একজন পেশাজীবী মানুষের, একজন পেশাদার মানুষের,
একজন পেশাদার মানুষ কিন্তু হচ্ছে গিয়ে অনেক বিষয় তার নির্মোহ থাকেন এবং তিনি অনেক স্তর পার করে আজকের এই পদে এসেছেন আর কি। এতটা আবেগপ্রবণ হয়ে যাওয়া এই সবকিছু মিলে আমার একটা সন্দেহ উদ্রেক করে আর কি। সর্বশেষ খবর যেটা বলছে সেটা হচ্ছে এরা নাকি দুজন স্বীকারোক্তি দিয়েছে। ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, মারা গেছেন গণপতি, তার স্ত্রী, তার সন্তান, 2 সন্তান, মেয়ে, 25 বছরের কন্যা, তার বিয়ে হওয়ার কথা ছিল। হবু বড় একটা পোস্টও করেছে গতকালকে দেখলাম বিভিন্ন মাধ্যমে। তাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত 2 যুবক হচ্ছে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী। মামলার তদন্ত করছেন, এখন দেখলাম মামলার তদন্তকারী কর্মকর্তা মিলন চ্যাটার্জি। একটা ক্যামোফ্লেজটা দেখেন বা একটা কেমিস্ট্রিটা দেখেন, কিংবা এখানে খুঁজে পাচ্ছেন কিনা, আপনার কি মনে হয়? আমি আসলে এই ধরনের কেসগুলোতে এত সহজ স্বীকারোক্তি হয়ে গেল, হাইপোথেটিক্যাল মন্তব্য করতে না এত সহজ স্বীকারোক্তি হয়ে গেল। আচ্ছা হইলো, ওরা স্বীকারোক্তি দিছে হইলো, কিন্তু বিষয়টাকে হচ্ছে কি আমার মনে হয় টিটস এন্ড বিটস দেখা দরকার। আর এখনই একটা জিনিস কি মাথায় রাখবেন, অনেক সময় মিডিয়া এই ক্ষেত্রে মার্ডার কেস ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এক ধরনের ওভারল্যাপিং করে। দেখা গেল এমন কোনো তথ্য, যে তথ্য শুনলে পরে সত্যিকারের হত্যাকারী বা হত্যার সাথে যুক্ত যারা আছেন, যে চক্র আছে, সেই চক্র কিন্তু হচ্ছে গিয়ে সেই তথ্য জেনে যাওয়ার কারণে তারা নিজেদেরকে সরাই নিতে পারে বা প্রমাণ বা তথ্য মুছে ফেলার চেষ্টা করতে পারে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আরো অত পরিষ্কার করে বলতে আমি আসলে আগ্রহী না আর কি। না ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি কি? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, যেটা আমি প্রশাসনকে বলবো, সেটা হচ্ছে যে এত দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করেন না আর কি। ঠিক আছে, তাতে জনগণ তো আপনাদেরকে বিশ্বাস করে না, এবং এখন তো মানুষ হচ্ছে পুলিশকে পুলিশই মনে করে না আর কি। ঠিক আছে, এবং আসলে জানমালের নিরাপত্তা মানুষের আপনারা দেবেন কি? আপনাদের জানমালের তো কোনো নিরাপত্তা নাই আর কি। ঠিক আছে, কথায় কথায় তো আপনারা আক্রান্ত হচ্ছেন আর কি। তো এরকম এক দেশে এমন এক সিস্টেমের মধ্যে আসলে চেষ্টা করেন এইগুলা বিষয়গুলোকে নির্মোহভাবে হচ্ছে গিয়ে কাজ করতে, তদন্ত করতে, এবং হচ্ছে গিয়ে শুধু ওই মানে ফেসবুক, ইউটিউবে হচ্ছে বা টেলিভিশনে টিআরপি বাড়ানোর জন্য, ঠিক আছে, লাইক কমেন্ট বাড়ানোর জন্য করেন না আর কি। প্রফেশনালি বিষয়গুলোকে একটু ডিল করেন, আর কি। একদম আজকে পুলিশ বলছে আর তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয় নাই, তারা স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। মানে এত বড় একটা মার্ডারের ঘটনা এত তাড়াতাড়ি স্বীকারোক্তি দিয়ে দিল, এরা আসলে কি আগাইলো কিনা, এটা একটা বিরাট প্রশ্ন, আসলে বিরাট প্রশ্ন এবং বিরাট রহস্য বটে। আপনি আরেকটা জিনিস দেখেন, আপনি যে মানে অনেকেই বলছেন সংখ্যালঘুদের উপর যে একটা নির্যাতন বিভিন্ন জায়গায়, এবং এটাই যে টার্গেট করে কিলিং করা, এই যে 2-4 জন, এক পরিবারের 4 জন মারা গেলেন, তারা তো শেষ হয়ে গেল, তাদের সম্পদ তো আর থেকে গেল। এরপরে যে 2 জন আসামি, মুগ্ধ এবং সিদ্ধার্থ দাস, 2 দাসই হচ্ছেন সংখ্যালঘু হিন্দু, তাদের পরিবার এখন আক্রান্ত হবে মামলার কারণে। এরপরে আশপাশে দেখবেন খোঁজ নিয়ে হয়তো আরো কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা পর্যায়ে তারা হয়তো দেশ ছাড়বে, ওই পারে যাবে এমন না, অন্য দেশে চলে যাবে, যেতে পারে, এটা ধারণা করতেছি, এটা করতেছে আর কি, অনুমান করা যায় আর কি। তো যেটা হচ্ছে যে আপনি খেয়াল করছেন কিনা যে জঙ্গিরা তৎপর, এই যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ লাইনে ঢুকে বন্ধ করে দিল, মুসলেখা দিল পুলিশ, সিলেটে করে ফেললো, নৌকাবাজ বন্ধের জন্য কথিত তৌহিদি জনতা দাবি তুলেছে, কিশোরগঞ্জে এসএসের একটা কনসার্ট স্থগিত হয়ে গেল, বাতিল করতে বাধ্য হলো এই তৌহিদি জনতার চাপে। সব মিলে চারপাশে কি কথিত তৌহিদিরা তৌহিদে ব্যস্ত নাকি? আসলে আমি স্বীকার করি না করি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করুক আর না করুক, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের চরম উত্থান ঘটেছে। সবসময় এই উপাদান ছিল, কম ছিল, বেশি ছিল, কিন্তু এখন তাদের হচ্ছে শক্তিমত্তাটা এমন জায়গায় গিয়েছে যে পুলিশ পর্যন্ত তাদের কাছে চূড়ান্ত অর্থে অসহায়। কারণ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিয়ে পুলিশকে মুসলেখা দিতে হয়। এটা দেখেন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের সাথে পিছনে টাইনে নিয়ে পাকিস্তানের ইতিহাস যোগ করেন, তারপর ব্রিটিশ আমল ইতিহাস যোগ করেন, পুলিশ ব্যবস্থা যতদিন ধরে এই দেশে হয়েছে যোগ করেন, এবং দুনিয়ার বিভিন্ন দেশের পুলিশের কথা চিন্তা করেন। ঠিক আছে, কোথাও কি পাবেন
যে পুলিশ সে বন্ড দিচ্ছে কোন একটা গোষ্ঠীর কাছে, তার মানেটা কি ভাই? মানে এরকম হয় অবশ্য, একটা দেশের সেনাবাহিনী আর একটা গোষ্ঠীর কাছে বন্ড দেয় অনেক সময়। যেমন হচ্ছে আমরা আফগানিস্তানে দেখেছি, হামিদ কারজাই গভর্নমেন্ট চলে যাওয়ার পর তাদের যে সরকারি পুলিশ ছিল, তাদের যে সরকারি সেনাবাহিনী ছিল, তাদের এই অবস্থা দেখছি। তালেবানদের সামনে গিয়ে তারা মাথা নত করছে, হ্যাঁ, তারা মাপ চাইছে, তারা বন্ড দিছে, হ্যাঁ, এই মুচলেকা তারা দিছে। ঠিক আছে, হামিদ কারজাই গভর্নমেন্ট চলে যাওয়ার পর যখন তালেবান সরকার গঠিত হতে নিচ্ছে, তখন তারা হচ্ছে গিয়ে এই ধরনের মানুষদের কাছে বন্ড তারা দিছে। তো বাংলাদেশে কি তাই হয়ে গেছে নাকি? বাংলাদেশে তাই হয়ে গেছে? এত সাংঘাতিক ঘটনা, এবং এই ঘটনা তদন্ত কোথায়? এই ঘটনার ফলো আপ নিউজ কি? কোনো ফলো আপ নিউজ, একটা মজার নিউজের মতো নিউজ আসছে, আমরা টক শোতে কথা বলবো, আমরা বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে কথা বলবো, ঠিক আছে, আমরা একটু মাঠ গরম করবো, ব্যাস শেষ। বাট এই যে সিনড্রোম, এই সিনড্রোমের মানেটা কি? এটা টোটাল তো একটা দেশদ্রোহিতার ব্যাপার ভাই। 5ই আগস্ট শেষ, গণ অভ্যুত্থান শেষ, ঠিক আছে, ওই সময় বহুত ঘটনা শেষ। আপনি ইমিউনিটি দিচ্ছেন, আপনি ইমিউনিটি কত তারিখ পর্যন্ত দিচ্ছেন? ধরলাম ইমিউনিটি দিছে ইউনূস গভর্নমেন্ট, কয় তারিখ পর্যন্ত দিচ্ছে? আজকের তারিখ পর্যন্ত দিচ্ছে? 26 সাল পর্যন্ত দেওয়া হয়েছে নাকি? না, 26 সাল পর্যন্ত দেওয়া হয়নি, বড় জোর দেওয়া হয়েছে ধরলাম অগাস্ট মাস পর্যন্ত। ওইটা ন্যায় না অন্যায় হয়েছে ওই ইমিউনিটি দেওয়া? সেই প্রশ্ন আমি তুলছি না। আমি তুলছি যে এখন তো ইমিউনিটি নাই, তো এখন অ্যাকশন কোথায়? এখন কেন তাদেরকে এই ঘটনার কারণে গ্রেপ্তার করা হইলো না? এখন এইগুলা বিষয় যে যারা ফেসবুকে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হয়, মানুষকে উচ্ছৃঙ্খলতার দিকে, মানুষকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে, এর বিরুদ্ধে সরকার বা এটা ঠেকানোর জন্য সরকারের উদ্যোগটা কি? সরকারের উদ্যোগটা কি? আপনাদের তো ক্ষমতায় আপনারা আসছেন, আপনাদের তো মিডিয়াবাজি করতে আসেন নাই, এখানে টিভি ক্যামেরার সামনে কান্নাকাটি করতে আসেন নাই। তো সব সময় আমরা দেখি একটা মিডিয়াবাজি, আমরা সব সময় একটা স্ট্যান্ডবাজি প্রবণতা আর কি। নেতা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই এখন হচ্ছে ইউটিউবার হয়ে গেছে, মানে তারা সবাই এখন হচ্ছে গিয়ে ইউটিউবে হচ্ছে মানে স্ট্যান্ডবাজি করতে চায়। এটা করার জন্য আপনাদেরকে ভোট দেওয়া হয় না, এটা করার জন্য আপনারা মন্ত্রী হন নাই, মিনিস্টার হন নাই, দায়িত্ব নেন নাই। অতএব এখন দায়িত্ব বুঝে নেন আর কি। মানুষকে কাছে সত্যিকার অর্থে ফ্রুটফুল ফলা মানে কিছু দেখান আর কি মানুষের কাছে। না, এই যে আপনি দক্ষিণপন্থীর উত্থানের কথা বললেন, এই কারণে একটা প্রশ্ন করতেই হয়। জামাতের আমির গতকালকে বলেছেন যে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসবে না, এটা একটা বক্তব্য। কিন্তু এটা সিম্পল বক্তব্য হচ্ছে, শিরোনাম করছে কালো আলো, প্রথম আলো, অনেক কিছু বলেন অনেকে, তো সেই প্রথম আলো শিরোনাম করছে। কিন্তু ওনার একটা বক্তব্য শিরোনাম হয়েছে যে 24 ছিল রিহার্সাল, সেমিফাইনাল, ফাইনাল তো বাকি। রীতিমতো হুমকি দিলেন। আপনি যে দক্ষিণপন্থী উত্থানের কথা বললেন, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে একটা কাবাবে নেওয়ার মতো বিষয়, একটা মানে ফেক আত্মবিশ্বাস জামাত অর্জন করেছিল এবং মানুষকেও বিশ্বাস প্রায় করে ফেলছিল আর কি। এই কত 26 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থান থেকে তারা একটা কনফিডেন্স নেওয়ার চেষ্টা করছে, যা সব পিপুলস হচ্ছে জামাতের পক্ষে আছে, এবং যার হচ্ছে কতগুলো মানে সফলতা তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গায়, ডাকসু নির্বাচনে জিতাজিতির মধ্য দিয়ে, যে দেখো 5ই আগস্ট এবং হচ্ছে আমরা মিলে টিলে আচ্ছা এখন আমরা হচ্ছে বিশাল একটা ব্যাপার স্যাপার ঘটে গেছে আর কি। এবং তারা মানুষকে এটা প্রায় বিশ্বাস করা ফেলাইছিল, এবং এই বিশ্বাসের ক্ষেত্রে আবার ইন্ধন দিছিল আমেরিকা। ওয়াশিংটন পোস্টের সেই নিউজটা আপনাদের কাছে মনে আছে যে তারা একটা নিউজ পড়াইছে যে মার্কিন দূতাবাসে এরকম আলোচনা হচ্ছে এবার ক্ষমতায় জামাত ইসলাম আসবে, আবার জামাত খুব ভালো, দে আর মডারেট মুসলিম, এরকম আলোচনা ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আছে। সেইটার নিউজ আবার ওয়াশিংটন পোস্ট হয়, আবার সেটা আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে প্রচার হয়েছে আর কি, ব্যাপক প্রচার হয়েছে এই নিউজটা। করিডোরে মানুষকে একটা বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেটুকু গণতান্ত্রিক সুযোগ জনগণ পাইছে তাতে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে জামাত, তাতে প্রত্যাখ্যাত হয়েছে। কারণ এত প্রচারণা, এত সুযোগ সুবিধা ইতিহাসে কেউ পায় নাই। সরকারি দল না হয়ে যে সুযোগ সুবিধা এবার জামাত পেয়েছিল আর কি। যাই হোক, তারপরে তারা যেটা হলো এখন একটা ফাঁকা আওয়াজ তারা দেয়, তারা বলতে চায় হচ্ছে 5ই আগস্ট হচ্ছে তাদের সেমিফাইনাল। শুনেন, 5ই আগস্টে আপনারা হয়তো গোপনে গোপনে গুপ্ত হয়ে অনেক কিছু করছেন,
গুপ্ত হয়ে অনেক কিছু করছেন, যদিও গুপ্তের একটা ব্যাখ্যা আছে, সেটা আমি পরে আলাপ করব সুযোগ পেলে। যেটা আপনারা করছেন, যেটুকু মানুষ নেমেছে, সেই মানুষগুলা এই বিশ্বাস নিয়ে নেমেছে যে এটা আপনাদের আন্দোলন না। যদি তারা যদি বুঝে ফেলতো, বিশ্বাস করতো যে এই আন্দোলনের রেজাল্ট আপনি নেবেন, ঠিক আছে, তাহলে এই গণ অভ্যুত্থানে মানুষ পাইতেন না খুঁজে আর কি, ঠিক আছে। আর গুপ্ত গুপ্ত বইলা যে গর্বটা করতেন এক সময়, খুব গর্ববতী হতেন আপনারা গুপ্ত বইলে একটা সময়, ঠিক আছে। আর এখন খুব লজ্জা পান গুপ্ত শব্দটার জন্য। আসলে গুপ্ত মিনটা কি? গুপ্ত হয়ে কি আপনারা আন্ডারগ্রাউন্ডে কি করছিলেন? আন্ডারগ্রাউন্ডে আন্দোলন করছিলেন? না, আন্ডারগ্রাউন্ডে আন্দোলন করেন নাই। আন্ডারগ্রাউন্ডে আপনারা আওয়ামী লীগের শেল্টার সিক করছেন। হ্যাঁ, আওয়ামী লীগের বোকা নেতারা, বোকা কর্মীরা আপনাদেরকে তাদের লোক মনে করে আপনাদেরকে পালছে, পুষছে 17 বছর ধরে। ওই আওয়ামী লীগেরটা খাইয়া পাইলে পুষে, তারপর যখন আওয়ামী লীগ চলে যাওয়া কনফার্ম হয়েছে, যখন সশস্ত্র বাহিনীর প্রধান বলছে যে আমরা আর গুলি করব না, ঠিক আছে, যখন বুঝতে পারছেন এইবার খেলা ঘুরে গেছে, তখন আপনারা গিয়ে অবস্থান গ্রহণ করছেন। তার আগ পর্যন্ত তো আপনারা হেলমেট পরে ছাত্রলীগের সাথেই জনগণের বিরুদ্ধে ছিলেন আর কি। এই বিষয়টা মানুষ বোঝে আর কি। আমাদের ধরেন গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতি কমিউনিস্ট গিয়ে 100 বছর ধরে এই উপমহাদেশে করে এবং এই ভূখণ্ডে করে। আমাদের গিয়ে লড়াইটা, স্টাইলটা আর আপনার স্টাইলটার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আর কি। আপনার হালুয়া রুটির ভাগলা গুপ্ত হয়ে আর কি। এবং সেই গুপ্ত স্টাইলের যে গণঅভ্যুত্থান, সেটা যদি সেইফল ভাবেন আপনি, আমি মনে করি এইভাবে ভাবতে থাকেন এভাবে করে, তাইলে আমাদের আর কিছু করা লাগবে না। কারণ এই রং অ্যানালাইসিস আপনাদেরকে ডাস্টবিনে ছুড়ে দেবে এক সময়। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাব করে যাচ্ছেন না, ইতিমধ্যে আমাদের অনেক ইস্যু আছে যেগুলো দুদেশের প্রধানমন্ত্রী বসার দ্বিপাক্ষিক আলোচনা করার দরকার। গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, জুনের মধ্যে এটা প্রসেসিং করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর নেই। ইতিমধ্যে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার বলেছেন যে গঙ্গার পানি করার আগে তাদের অংশটা মীমাংসা করার জন্য তারা কোনো অবস্থায় পানি ছাড়ার পক্ষে না। এর মধ্যে আবার মক্কা জোটের বিষয়টা আলোচনায় আসছে, বাংলাদেশ মক্কা জোটে যুক্ত হচ্ছে আগ্রহী। সব মিলিয়ে কি দেখছেন? আসলে আমি এখন যা বলবো তা বলার পর অনেক মানুষ, বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ আমার উপর রাগ করতে পারে, ঠিক আছে, অভিমান করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি খুব তিতা বাস্তবতার কথা একটু বলতে চাই। তিতা বাস্তবতাটা হইলো এই যে বাংলাদেশ সরকার এই যে ভারত যাব কি যাব না, এই মধ্যে দিয়ে যে বিষয়টা করছেন, ঠিক আছে, সেটা দিয়ে হয়তো তারেক রহমান অনেক সস্তা জনপ্রিয়তা পাচ্ছেন আর কি। কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের। একবার কল্পনা করেন তো, গঙ্গার পানি চুক্তি যদি নবায়িত না হয়, আর গঙ্গা দিয়ে যদি আমার পদ্মায় পানি না আসে, পদ্মা যদি পুরো শুকায়া যায়, যদি পুরো আটকায়া দেয়, আর শুধুমাত্র বন্যার সময় হু করে পানি ছেড়া দেয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? একবার ভাবেন যে তিস্তা পুরো যদি শুকায়া দেয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? আপনি কি করতে পারবেন আপনি ওই জনপ্রিয়তা নিয়ে? এবং যখন মানুষের পেটে ভাত থাকবে না, যখন মন্দা হবে, মহামারী হবে, দুর্ভিক্ষ হবে, তখন এই জনপ্রিয়তা জানলা দিয়া পালায় যাবে। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা যখন জানলা দিয়া পালায় যায়, তেমনি করে আপনার এই জনপ্রিয়তা তখন জানলা দিয়া পালায় যাবে এবং বিক্ষুব্ধ এবং ক্ষুধার্ত মানুষ আপনাকে ঘেরাও করবে। আপনার বিরুদ্ধেও একটা গণঅভ্যুত্থান সংগঠিত হবে। সেই বিপদ আপনার ঘাড়ের উপরেই গিয়ে নিঃশ্বাস ছাড়ছে, আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা আপাতত সস্তা জনপ্রিয়তাতে এবং কিছু চাটুকার আপনাদেরকে চাটছে দেশে এবং দেশের বাইরে, এবং আপনার বিভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই বিভ্রান্ত সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেটা হবে, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ক্রমে আমাদের হাতছাড়া হয়ে যাবে। সেই বিষয়গুলো ক্রমে আমাদের হাতছাড়া হয়ে যাবে, এবং আমাদের হাতছাড়া হয়ে গেলে দেখবেন সেটাতে আখেরে সবচেয়ে বেশি
মূল্য দিতে হবে আপনাদের সরকারকে, সবচেয়ে বেশি মূল্য দিতে হবে তারেক রহমানকে। ঠিক আছে, আপনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, হয়তো সস্তা জনপ্রিয়তা তাৎক্ষণিকভাবে অর্জন করছেন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, এইসব ব্যাপারেও আপনাদের অনেক রকম ঢাক গুড় আচরণ আছে। ঠিক আছে, এইগুলো মনে হয় আপনারা যাচ্ছেন, এই মনে হয় যাচ্ছেন না। আসলে বিষয়টা কি, আপনারা কি আসলে ফেসবুক দেখে দেশ চালাতে চান নাকি? যেমন আমাদের মানে বিজেপির যে সমর্থকটা আছে ভারতে, ঠিক আছে, তাদের সম্পর্কে একটা অ্যানালিসিস আছে যে তারা খুবই অশিক্ষিত হয়, তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, হোয়াটসঅ্যাপ দেখে তারা রাজনীতি বোঝে আর কি। তো আপনারা কি হচ্ছে কি শুধু ফেসবুক ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে দেশ চালাবেন নাকি? ওটার লাইক কোন বিষয় বেশি, কমেন্টস কোন বিষয় বেশি, ভিউ কত বেশি, সেটা থেকে সে সিদ্ধান্ত নেবেন? নাকি আপনাদের প্রজ্ঞা ব্যবহার করবেন, আপনাদের যাবতীয় সব হচ্ছে গিয়ে অভিজ্ঞতা, জ্ঞান এবং আপনাদের যে বিভিন্ন সরকারি সংস্থাগুলো আছে তার যে রিপোর্ট ভিত্তি করে দেশ চালাবেন, নাকি ফেসবুকে দেশ চালাবেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় হচ্ছে আপনি নাবালক সুলভ কোনো আচরণ আমার মনে হয় করাটা সঠিক হবে না, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আছে মক্কা জোট। মক্কা জোট নিয়ে দুই দেশের প্রতিক্রিয়াশীল ইউটিউবাররা দুই রকম মন্তব্য করছে আর কি। মানে ভারতে যারা সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনীতি করে, মানে বিজেপি আরএসএস করে, আর বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মানে জামাত এনসিপি এরা করে, এই উভয়েরই রিয়াকশন মানে কিন্তু যথার্থ নয়। কেন যথার্থ নয় আমি বলতে চাই। আসলে মক্কা জোটটা কি জোট, আসলে মক্কা জোটটা কেন গঠিত হয়েছে? এই মক্কা জোট কি ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে? না, ইসরায়েলের বিরুদ্ধে এই মক্কা জোট হয় নাই। আপনারা ভূগোল তো ভালো করে জানেন, দেখেন তো একটু, তুরস্ক এবং ইসরায়েল কতটুকু দূরত্বে, কত কাছাকাছি, প্রায় বর্ডারের। ইরান এবং ইসরায়েল কত দূর, ইরান এত মাইল দূরের থেকে যুদ্ধ করে ইসরায়েলের সাথে, ইসরায়েল যুদ্ধ করে ইরানের সাথে। ইসরায়েল কখনো তুর্কির বিরুদ্ধে যুদ্ধ করে না, তুর্কি কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না। কেন করে না? এই রহস্যটা আপনার বুঝতে হবে, এই প্রশ্নের উত্তর আপনার বের করতে হবে যে আজ অবধি গত ৭৫ বছরেও ধরেন কখনোই ইসরায়েল আক্রান্ত হয় নাই তুরস্কের দ্বারা, কখনো তুরস্ক ইসরায়েলের দ্বারা আক্রান্ত হয় নাই। এমনকি সৌদি আরব কখনো আক্রমণ করে নাই ইসরায়েলকে, ইসরায়েলও কখনো সৌদি আরবকে আক্রমণ করে নাই। কেন করে নাই? এটা আপনাদের বুঝতে হবে। এবং মক্কা জোটের আসলে প্রাইম টার্গেট কি? ইতিমধ্যে সৌদি আরব এরকম যুদ্ধজোট আগেও একটা করছিল, সেখানেও বাংলাদেশ অংশগ্রহণ ছিল, সেটাও শেখ হাসিনা গভর্নমেন্টের সময়। কাদের বিরুদ্ধে করছিল? ইয়ামেনের হুতিদের বিরুদ্ধে, সিয়া হুতিদের বিরুদ্ধে। এবং এইখানেও যে ঘটনাটা এই মুহূর্তে ঘটে গেছে এই ইউএস ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে সৌদি আরবের অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, কুয়েতের অনেক জায়গায় আক্রান্ত হয়েছে, আরব আমিরাতের অনেক জায়গায় আক্রান্ত হয়েছে। কেন আক্রান্ত হয়েছে? সেসব জায়গায় মার্কিন ঘাঁটি আছে। এই যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের দ্বারা আক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ জোট করতে চায়। ইরানকে ঘিরে এই জোটের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কিন্তু এটা আমি বিশ্বাস করি পাকিস্তানের জনগণ এটা বোঝে না, বাংলাদেশের জনগণ বোঝে না। ফলে ভুল, অনেক বড় ভুলের মধ্যে দিয়ে আমরা আছি। খোলামেলা হন, পরিষ্কার হন, স্বচ্ছ হন, ঠিক আছে? এবং সেইভাবে করেই আমাদের সমর্থন কিংবা আমাদের প্রতিরোধ গড়ে তোলা দরকার। সার নিয়ে কৃষকরা ইতিমধ্যে দেশ জুড়ে, আমি গত কয়েকদিনে সংবাদ মাধ্যমে দেখলাম সর্বত্র সারের সংকট, সারের কারখানা বন্ধ, সার পর্যাপ্ত নাই। নেত্রকোনায় জেলায় দরকার 10,000 মেট্রিক টন সার, সেখানে 350 মেট্রিক টন সার দেওয়া হয়েছে। এইভাবে রাজশাহীতে সারের সংকট, রাজশাহীতে সার সংকটের কারণে জেলা কৃষি কর্মকর্তাকে পানিশমেন্ট দিয়ে বদলি করা হয়েছে। যশোরে উদ্ভিদ নিরোধ সঙ্গেতে। এইভাবে কুড়িগ্রামের বরুঙ্গামারিতে আপনি দেখেছেন যে কৃষকরা অধৈর্য হয়ে সারের জন্য শেষ পর্যন্ত ডিলারকে না পেয়ে তার গুদাম ভেঙে সার নিয়ে গেছেন, এবং প্রত্যেকে খুব শৃঙ্খলিতভাবে এক বস্তা করে নিয়ে গেছেন, যার যেটা প্রয়োজন। সারের এই সংকট কিভাবে দেখছেন? বিদ্যুৎ, সার, পানি সব মিলিয়ে একটা সংকটের মধ্যে যাচ্ছে। আমার সেই কবিতার লাইনটা হঠাৎ মনে পড়ে গেল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো।
ঠিক আছে, ঠিক তেমনি মানে সারের মানে পরিস্থিতিতে সার সংকটটা কৃষককে সেরকম ভাবে উদ্গ্রীব করে তুলছে আর কি, সেরকম ভাবে উদ্গ্রীব করে তুলছে। আসলে বিএনপি বা জামাতের সাথে সারের সংকটের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, আপনার নিশ্চয়ই মনে আছে। একদা এই দেশের একজন রাজাকার কৃষিমন্ত্রী ছিলেন, নিজামী, তার নাম 2001 থেকে মতিউর রহমান নিজামী, এবং তিনি যখন কৃষিমন্ত্রী ছিলেন এই রাজাকার নিজামী, সে সময় কৃষকরা সারের দাবিতে আন্দোলন করছিল। তখন পাখির মতো, কবুতরের পাখির মতো গুলি করে কৃষকদেরকে মারা হয়েছিল আর কি সার সংকটে। তো এখনো তো অবস্থা বিএনপি একা আছে, জামাত নাই এই গভর্নমেন্টের সাথে, ঠিক আছে। সেই কারণে হয়তো এখন পর্যন্ত গুলি টুলি হয় নাই, তো গুলি যে কোনো সময় আবার হতে পারে কৃষকদের উপরে। তো এই সার সংকটটা হচ্ছে মোকাবেলা করতে সরকার তীব্র হয়ে ব্যর্থ। মাথায় রাখতে হবে যে জ্বালানি সংকটের সাথে সার সংকটের সম্পর্ক আছে কিনা, ঠিক আছে। এবং সেই সম্পর্ক যদি থাকে তাহলে বুঝতে হবে যে সার সংকট যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে শুধু কৃষকের পেটে বা ঘরে আগুন জ্বলবে না, আপনার পেটে আপনার ঘরে আগুন জ্বলবে, বাজারে আগুন জ্বলবে, ঠিক আছে, বাজারে আগুন জ্বলবে। কারণ তিনটি উপাদানের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে রেমিটেন্স, একটা হচ্ছে গার্মেন্টস শ্রমিকের আয় মানে গার্মেন্টস থেকে, আরেকটা হচ্ছে খাদ্যে মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণতা। এইটি ধরায় কিন্তু দেখবেন যে 17 বছর খুব খারাপ ছিল বাংলাদেশের মানুষ, হ্যাঁ, এখানে গণতন্ত্র ছিল না, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সাধারণ মানুষের কিন্তু পেটে ভাত ছিল। থাকার কারণ কিন্তু হলো ওই তিনটি জিনিস। সেই তিনটি জিনিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটবে, একটা জিনিস টোটালি কোলাপস হয়ে যাবে। বাইকের দুটো জিনিস তো অলরেডি কোশ্চেন, অলরেডি গার্মেন্টস এর অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অলরেডি রেমিটেন্স নিয়ে একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গেছি, ঠিক আছে। এখন পর্যন্ত মেনটেন্স ভালো, কিন্তু যে কোনো সময় কমে যাবে, কারণ চাকরিগুলো তো স্কুইজ করতেছে। আমরা খালি প্রতিশ্রুতি হচ্ছে, আমাদের খালি MOU স্বাক্ষর হচ্ছে, হ্যাঁ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ইমপ্লিকেশন হচ্ছে না, রিয়েলিটিতে কোনো চেঞ্জ আসতেছে না, যেটাতে আমার আগামী দিনের রেমিটেন্স ফ্লো একই রকম থাকবে বা বাড়বে এমন কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে যদি কৃষকের মাজাটা ভেঙে যায়, ঠিক আছে, এই সারকে কেন্দ্র করে যদি উৎপাদন না হয় তাহলে কিন্তু মহাসংকটে বাংলাদেশ পড়বে আর কি। তখন কিন্তু সেই কথা আসবে, বাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো, তখন কিন্তু গণতন্ত্র খাবো, ঠিক আছে, এরকম জায়গায় চলে আসবে সবকিছু। তার মানে আপনি সারের সংকট সমস্যা দেখছেন আরো গভীর হবে? গভীর হবে, কারণ এখন পর্যন্ত তো কোনো বিশ্বাসযোগ্য কোনো উদ্যোগ আমরা দেখি না। অসংখ্য ধন্যবাদ সাজিদুল হক রুবেল, এবং যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। শুভরাত্রি।